দিদি, তোমার ছেলেকে যা মানুষ করেছো না, কি মানুষ করেছো। ও তো আমার ছেলে অনেকদিন আগেই। যাক, মা হয়ে আমি এসব কথা বলতে চাই না, আমারও তো সন্তান আছে। কি হয়েছে জানিস ছোট, ওরা আমার ভালো রূপটা দেখেছে, শুধু খারাপ রূপটা এখনো দেখেনি। আচ্ছা, আমি না এবার একটু কাজের কথা বলি। বলছি, তুতুল এখানে প্রেসক্রিপশনটা রাখা আছে, একটু দেখে নিও। ডাক্তারবাবু তো ওষুধগুলো দিয়েছে, একটু বুঝে নিও। হ্যাঁ, খাইয়ে দিতে পারবে তো? হ্যাঁ বৌদি ভাই, আমি পারবো, কিন্তু সকালের দিকে তো আমি থাকি না, তখন কি হবে? বলছিলাম যে ও কি কথা, তো ইংরেজিতে লেখা না, আমি তো এ পড়ে উঠতে পারবো না। ঠিক আছে মা, আমি বরঞ্চ ওষুধের গায়ে গায়ে দাগ দিয়ে যাব, কখন কোনটা খাওয়াতে হবে সেসব লিখে যাব। আমি বলছিলাম কি, ও মা একটা কথা বলতে চাইছিলাম যে ওই ছেলেটা ভালো হওয়া পর্যন্ত তুমি যদি কি বলছো তুমি মা? দেখো মা, আমি কিন্তু এখন এই বাড়ির কেউ নই। আইনত আমি এখন পরাগ ব্যানার্জির স্ত্রী নই। কোন অধিকারে আমি এ বাড়িতে থাকবো, দেখভাল করবো বলো তো? মা, মা তুমি শিমুলকে আর এই অন্যায় অনুরোধটা করো না। শিমুল যা করেছে না, ও অনেক করেছে মা। ও নিজের অধিকার ছাড়িয়ে গিয়ে অনেক করেছে। এই জিনিস কিন্তু ওর জায়গায় অন্য কেউ হলে করতো না, কেউ করতো না। এবং এত কিছু করার পরেও তুমি ভাবো ওর কপালে কি জুটছে। শুধু অপমান ছাড়া ওর কপালে তো কিছু জুটছে না। পলাশ যে আমাদের ফ্যামিলিরই অংশ, সেটা তো অস্বীকার করা যাচ্ছে না মা। মা শোনো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি না, তুমি আর ওকে এসবের মধ্যে জড়িও না, ছেড়ে দাও। আর ওষুধ খাওয়ার ব্যাপার তো তুমি চিন্তা করো না মা, ওষুধ আমি নিজেই ঠিক খেয়ে নিতে পারবো। বলছিলাম যে ওই শুধু তো ওষুধ বেষুধ নয়, এই শরীর ভালো করতে গেলে একটু পত্তি আছে, দেখভাল আছে, নইলে তো একজন লোক রাখা দরকার। একজন যদি লোক রাখা যায় তাহলে সবটা ঠিক হয়ে যাবে। আর আমি না হয় সকালবেলাগুলো এসে দেখে দিয়ে যাব। কেন অন্য কোথাও যাওয়ার জায়গা পাচ্ছ না, এখানে ঢোকার চেষ্টা করছো? আমার যদি এখানে ঢোকার ইচ্ছে থাকে না, আমাকে এখান থেকে কেউ বের করতে পারবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমি তো আর তুমি না, আমার শরীরে লজ্জা আছে, মান সম্মান বোধ আছে, মানবিকতা আছে। আর সেই কারণেই এখানে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এসব কথা শুনছি। আমি যদি এখন এখান থেকে চলে যাই না, তোমার হয়তো কিচ্ছু যায় আসবে না, কিন্তু বিপদে পড়বে তোমার মা। আর তুমি তো কোনোদিনও তোমার মায়ের সাহারা হয়ে উঠতে পারবে না। তুমি সারা জীবন মানুষকে শুধু বিপদেই ফেলেছো, বিপদ থেকে কখনো কোনোদিনও কাউকে উদ্ধার করতে পারোনি। এই দেখো না, নিজের বউয়েরই কি অবস্থা, জেল খাটছে। কিছু করতে পেরেছো? কিচ্ছু করতে পারোনি। আর তোমারও না একই অবস্থা হতো। তবে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি তোমাকে পলাশ, ভবিষ্যতে যদি আমার সাথে এরকম করো, আমাকে যদি এই ধরনের কথা বলো, অ্যাবিউজ করো, আমিও কিন্তু তোমার জেল খাটানোর ব্যবস্থা করব। এতদিন সবটা মেনে নিয়েছি, আর কিন্তু আমি মেনে নেব না, কিছুতেই না। কি এত বড় কথা? হ্যাঁ, এত বড় কথাই তো বলবে। তুই ওকে অপমান করলে ও তোকে অপমান করবে, এটা বুঝতে পারিস না? শিমুল, আমি তোমাকে বলছি, আমার জন্য তুমি এখানে থেকো না, এসবের মধ্যে জড়িও না, তুমি কোনো প্রয়োজন নেই। আমার মতো মানুষ না এত কিছু ডিজার্ভই করে না। আর একটা কথা, যেটা
তোমরা কেউ হয়তো আমাকে জানাতে চাওনি, কিন্তু আমি জেনেছি। আমার এই পাটা আর কোনোদিন ঠিক হবে না মা। আমি আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবো না মা। কে বলেছে তোমাকে এসব কথা? ফিজিওথেরাপি করলেই তো। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, ডাক্তারবাবু আমাকে সব বলেছেন। জেনে শুনেই ওনারা অপারেশনটা করেছেন, না হলে হয়তো আমাকে প্রাণে বাঁচানো যেত না। অপারেশনটা করলে এই ক্ষতিটা হবে সেটা জেনেই ওনারা এই কম্প্রোমাইজটা করেছে। সব থেকে বড় কথা কি জানো মা, আমি আর কোনোদিন চাকরিটা করতে পারবো না। বর্দা ভাই, বলছি এখনই এসব নিয়ে কেন ভাবছিস বলতো? কি বলছিস তুই? কি বলছিস বাবা? আহ? কি কি আমি সেদিন হসপিটালে গেলাম, কই এত কিছু তো সেদিন বলিস নি। এই সর্বনাশটা কে করলো? দাদাকে যদি অন্য জায়গায় নিয়ে যেতাম তাহলে তো এটা হতো না। এখন যদি আমি এই কথাগুলো ভুল বলছিস পলাশ, ভুল বলছিস। অন্য জায়গায় গেলেও কিন্তু একই জিনিস হতো। বেস্ট চিকিৎসাটাই আমি ওখানে পেয়েছি। আর তুই যা বলছিস সেটা যে আমাকে মেনে নিতে হবে তা তো নয়। আমার নিজের তো বুদ্ধিশুদ্ধি রয়েছে। ডাক্তারবাবুর সঙ্গে আমার কথা হয়েছে, ডাক্তারবাবু আমাকে বলেছেন সব। তুই কি জানিস? কি জানিস তুই? কতটা খবর রেখেছিস? তুই তো ছিলিসই না ওখানে। তুই তো শুধুমাত্র শিমুলের দোষ ধরবি বলে উদ্গ্রীব হয়ে আছিস, তাই তো? অন্যের দোষ ধরতে গেলে না পলাশ, নিজের গুণগুলো আগে বিচার করতে হয়। তোর মধ্যে কি গুণ আছে, হ্যাঁ? ভেবে দেখেছিস একবারও? মা, তোমার এই ছেলেটা চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেল মা। আমি শিমুলকে একটা অনুরোধ করতে চাই। জানি শিমুল আমাদের জন্য অনেক করেছে, অনেক। দেখো, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। আইনত এখন আর আমার স্ত্রী নয়, কিন্তু যদি শিমুল আমার স্ত্রী হতো তাহলে এই চাকরিটা তো ওই পেত। কি বলতে চাইছো তুমি? তার মানেটা কি? আমি জানি তুমি রিয়াক্ট করবে শিমুল। আমি আসলে এইভাবে বলতে চাইনি, মানে আমি আমার সাজেশনটা তোমাকে জানাতে চাইছিলাম। দেখো, আমি ভেবে দেখলাম যে আমরা যদি ধরো আইনগতভাবে স্বামী স্ত্রী মানে একসঙ্গে থাকবো না আমরা, শুধুমাত্র আইনগত, তারপরে না হয় তুমি কিছুদিন পরে আবার ডিভোর্স করে দিও। আইনগতভাবে স্ত্রী না হলে তুমি তো চাকরিটা পাবে না শিমুল। আমি অনেক ভেবে দেখেছি, কাল রাত্রে অনেক ভেবেছি। বিশ্বাস করো, এটা ছাড়া আর কোনো রাস্তা আমি খুঁজে পাইনি। এই কথাগুলো না আমার শোনার কথা নয়। এই ধরনের কোনো কথা আমি শুনতে চাই না। আমি জানি শিমুল,
জানি তোমার মতো নির্লোভ মেয়ের এসবে কিছু এসে যায় না, কিন্তু তুমি মনে করো আমি নিজের স্বার্থেই কথাগুলো তোমাকে বলছি। আমি জানি তুমি এই চাকরিটা যদি করো শিমুল, তুমি যত দূরেই চলে যাও না কেন, আমার আর আমার মায়ের জন্য তুমি একটা মাসোহারার ব্যবস্থা নিশ্চয় করবে। আমি সেই ভরসাতেই তোমাকে বললাম। এখনই কান্নাকাটি করার কিছু হয়নি। কাঁদবো রে বৌমা, কাঁদবো নে। এই কথা শোনার পরও মা হয়ে আমি কাঁদবো নে, তাই বলছে তো? কেন এভাবে জীবনটাকে শেষ করলি পড়া? কেন? এটা হওয়ারই ছিল মা। মা দেখো, এত অন্যায় করেছি, এত অত্যাচার করেছি তো মানুষের উপরে, ঈশ্বর আর একটা মূল্য তো আমাকে তো এই মূল্য চোকাতে হবে মা। তবু দেখো আমার প্রাণটা তো উনি কেড়ে নেননি, এখনো তো বেঁচে আছি, এটাই তো ওনার অনেক কৃপা। সত্যি কথা বলতে কি মা, শিমুলের জন্যই আমি এই যাত্রায় প্রাণে বেঁচে গেছি, শিমুলের জন্যই বেঁচেছি, সেই জন্য আমি সারা জীবন ওর কাছে ঋণী। দেখো, তুমি আমি বললেই যে এরকম একটা প্রস্তাবে ও রাজি হবে তা তো নয়। ওর সামনে একটা নতুন জীবন আছে, আর আমারও সমর্থন আছে ও যা করবে আগামী দিনে। শুধু যদি মাস দুয়েকের জন্য ও এখানে থেকে যেতে পারে। প্লিজ, আমি না এখন এসব নিয়ে কথা বলতে চাই না, প্লিজ। তুতুল, তুমি তোমার দাদাকে একটু ওষুধগুলো খাইয়ে দিও। হ্যাঁ বৌদি ভাই, ঠিক আছে, কিন্তু কিন্তু বড়দা ভাই যেটা বললো সেটা যদি সত্যি হয় তাহলে কে কি ভাববে তা আমি জানি না, কিন্তু আমি যে কি খুশি হব। তুই একা খুশি হতিস না কি রে? বাড়ির সবাই খুশি হতো। এই মেয়েটা বাড়ির লক্ষ্মী। এই মেয়েটা বাড়িতে থাকলে বাড়ির সবার ভালো হবে। আর আমার যত দুঃসাহসী নেই যে আমি বৌমাকে এই কথাগুলো বলতে পারি। যা ঘটে গেছে তারপর তো আর এমন কোনো কথা বলার জায়গাতেই আমি নেই, তাই আমি কিছু বলতে পারছি না। তবে এই কথা তো ঠিকই, যদি সত্যি এরকম কিছু ঘটতে পারতো তাহলে আমি আর কোনোদিন আমার বৌমাকে এ বাড়ি থেকে যেতে দিতুম না। ছোট হাজার হোক সম্পর্কের বন্ধন, এই বিবাহ সম্পর্কের বন্ধনে তো জন্ম জন্মান্তরে, আমি আর যেতে দিত। আমি এবার আসবো, আমাকে যেতে হবে। ও মা, তোমার খারাপ লাগলো না? আমি তোমায় দুঃখ দিলাম না? না, আমি বুঝতে পারছি তোমার খারাপ লেগেছে। সত্যি তো, এ কথা কেন বললুমি বা আমি? সত্যি তো, কেনই বা তুমি পরাগের জন্য এতখানি করতে যাবে? কেনই বা তুমি পরাগের ভার নিতে যাবে? কেন? কি বা সম্পর্ক আছে এখন আমার ছেলের সঙ্গে তোমার? নেই তো।
যাক বাবা, আমাদের বড় বৌমা তাহলে এতদিনে দেওরের বিয়েটা দিল। কেন আমার দেওর কি কচি খোকা নাকি যে আমি বিয়ে না দিলে ওর বিয়ে হতো না? ও নিজেই বিয়ে করেছে আর নিজের পছন্দ মতো মেয়েকেই বিয়ে করেছে। দেখছেন না মেয়ের যা ছিঁড়ি। যাক বাবা, একটা অসুস্থ মেয়েকে উদ্ধার করেছে, এটাও তো অনেক। কেন বিয়ে কি কোনো সমাজ সেবামূলক প্রকল্প নাকি যে অসুস্থ মেয়েকে উদ্ধার করতে হবে? একবারও ভাবছেন না যে এরকম একটা মেয়ের সঙ্গে ও কি করে সংসার করবে? এখন তো আর কিছু বলার নেই, বিয়ে যখন, তা তুমিই তো দেখতে গিয়েছিলে। হ্যাঁ আমি দেখতে গেছিলাম, কিন্তু আমি দেখলেই তো আর সব হয়ে গেল না। আর ও নিজেই সবকিছু ঠিকঠাক করে আমাকে শুধু আই ওয়াশ করানোর জন্য নিয়ে গেছিল, তাই বাধ্য হয়ে গেছিলাম। না হলে হয়তো বিয়ে করে অন্য কোথাও গিয়ে উঠতো, এই বাড়িতে আর থাকতো না। তখন তো আবার আপনারাই বলতেন যে বিয়ের পর আমি দেওরকে আলাদা করে দিয়েছি। শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর থেকে এই দেওরের জন্য তো আর কম করিনি। আপনারা তো নিজে চোখে দেখেছেন। তীর্থকে তো একেবারে তালুবন্দি করে রেখেছিল, ও যে ওর থেকে বেরোতে পেরেছে এই অনেক। দেখছো না কেমন গায়ে জ্বালা হয়েছে বিয়ে হচ্ছে বলে। আর বলো না, সুস্থ সবল মেয়ে এমনি ইচ্ছে করে আনেনি। আরে বাবা, সে এলে কি আর ওর এই দাপট সহ্য করতো নাকি? এর দাপট সহ্য করবে তাই ওকে এনেছে। ও যা বলবে তাই ও শুনবে। ওর চালাকি কি আর বুঝি না? খুব ডেঞ্জারাস, প্রথম থেকেই তো দেখছি। বাবা মা নেই তাই তীর্থটা এখানে পড়ে আছে। তীর্থ তো সবকিছুই ওর কাছে। আর তীর্থরে বলি হারি, আরে বাবা নিজেরটা নিজে গুছিয়ে নিবি, তা না দাদা বৌদি করে একেবারে অজ্ঞান। বড় দাদা তো তাই করেছে। কি হচ্ছেটা কি? আচ্ছা ওপর থেকে দেবাদেবী নামবে নাকি নামবে না? তীর্থটা যে ওপরে কি করছে না আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌদি, ও বৌদি, তীর্থদা তো ওপরে বউকে সাজগোজ করাচ্ছে গো, শাড়িও পরাচ্ছে। কি? হ্যাঁ আমি তো গেছিলাম বউকে সাজাতে। বউ আমার কাছে কিছুতেই শাড়ি পরবে না, স্যারকে ছাড়া তো সাজবেই না। কি বউ এনেছো গো বাবা, এ তো একেবারে হাওয়া গোবা। হাওয়াগোবা নয়, ও হচ্ছে একটা শয়তানের গাছ। হাওয়াগোবাই যদি হতো তাহলে তো যে কারোর কাছে শাড়ি পরে সেজে গুজে নিত, তোমার কাছে পরতো না। কিন্তু ও বুঝে গেছে যে ওর বরই সব, এগুলো না সব সাজানো গোছানো। শয়তান একটা। তীর্থ শাড়ি পরাচ্ছে কি করে গো? আমি কি করে জানবো? আমি কি ওপরে গিয়ে দেখতে গেছি? আপনারা তো জানার ইচ্ছে থাকলে আপনি গিয়ে দেখুন না। তুমি এত রেগে যাচ্ছ কেন বৌমা? এতে রাগ কিসের? আরে বাবা, ওর বউকে যদি ও শাড়ি পরায় আর ওর বউ যদি ওকে ছাড়া শাড়ি না পরে, কিছু আছে তো কাকিমা? আমরা তো একটা সমাজে থাকি, সমাজে তো কিছু নিয়ম কানুন আছে। আজকে যদি আপনাদের ছেলে আমাকে শাড়ি পরাতো আর আমি যদি নিচে নামতে এত দেরি করতাম, আপনারা মেনে নিতেন? তুমি তো তা নও বৌমা, তুমি তো সুস্থ সবল। আর তাছাড়া তুমি তো তোমার নিজের কাজ নিজেই করতে পারো, আর ও তো তা করতে পারে না, তাই না? সব পারে, শুধু এই কাজগুলোই করতে পারে না। এগুলো না সব নাটক। এই পাঞ্জালি, তুমি তীর্থকে ডেকেছিলে? হ্যাঁ আমি তো গিয়েছিলাম ডাকতে, বললো তোর বৌদিকে শাড়ি পরাচ্ছি, হয়ে গেলেই আসছি। ছি 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 ছি, লজ্জা শরমের মাথা খেয়েছে। এইটুকু একটা বাচ্চা মেয়ের সামনে বলছে যে তোর বৌদিকে শাড়ি পরাচ্ছিলাম, যেন কোনো মহৎ কাজ করছে। এসো এসো এসো, হাতটা ধরো। সিঁড়ি দিয়ে নামবে, নতুন জায়গা, হাত ধরো, অভ্যাস নেই তো। আমি হাত ধরবো কেন? আমি আমার বাড়িতে তো সে আছে, আমি একা একা নামতে পারি তো। হ্যাঁ শোনো শোনো শোনো, সিঁড়ি আছে, তুমি একা একা নামতে পারো আমি জানি, কিন্তু সেখানে তো শাড়ি পরো না। এখানে নতুন জায়গায় শাড়িতে পা বেঁধে যদি পড়ে যাও একটা অঘটন ঘটবে, তাই না? হাত ধরে নাও। এই দাঁড়ো 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 দাঁড়ো, এক মিনিট দাঁড়ো। এইটা না, এটা এদিকে 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 ঘোরো। এই নাও না পুতুল, এটা ধরো ধরো। হ্যাঁ এটা ধরতে হয়, এইভাবে রাখবে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো, এসো এসো। স্যার হ্যাঁ এখানে কি হবে এখন? এখানে তো এবার ওই তো এবার একটু নিয়ম টিয়ম পালন করা হবে। এসো এসো। আমার খুব খিদে পেয়েছে স্যার, আমাকে কেউ খেতে দেয়নি সকাল থেকে। বাহ বাহ বাহ,
নালিশ করা শুরু হয়ে গেছে। করো করো, নালিশ করো। নালিশ করতেই তো এসেছো এখানে, বরের কাছে আমার নামে কান ভাঙানি দেওয়া, তাহলে তোমার শুরু হয়ে গেছে, তাই না? না না না, তুমি যেমন আছো তেমন থেকো মা। তোমার জীবনে তুমি যেমন আছো, যাতে তুমি ভালো থাকো তেমনই থেকো মা। অনেক করেছো গো মা, সত্যি তুমি অনেক করেছো, এতখানি করেছো, এইবার কি করে। বলছিলাম ও পরাগ, ভাবিস না, যেমন করে হোক আমাদের কোনোভাবে চলে যাবে। ভগবান যখন হাতে দূরে এত দূরে এনেছে, তখন বাকি পথটাও নিশ্চয়ই ঠিক তিনি পার করে দেবেন। কি বল, বিশ্রাম নে বাবা, বিশ্রাম। দাদা, তুই যদি আবার এই কালসাপকে এই বাড়িতে ঢোকাস, তাহলে কিন্তু তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি এমনিতেই তোর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না রে পলাশ। আমার প্রাক্তন স্ত্রীকে যারা যারা অপমান করেছে, তাদের সঙ্গে আমি কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। শিমুল হয়তো ভাবতে পারে যে এটা আমার একটা কোনো স্টান্ট, ভাবতে পারে, কিন্তু বিশ্বাস করো শিমুল, সেটা নয় গো। ওই যে আমি একটু আগে বলছিলাম না, জীবন আর মৃত্যুর মাঝখান দিয়ে চলতে চলতে আমি এই উপলব্ধিটা আমার মধ্যে হয়েছে, আমি এখন বুঝতে পারি না। এই জীবনে আমি আর কখনো শিমুলকে ভুল বুঝতে পারবো না। শিমুল, তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি নাও হও, তাহলেও তোমার প্রতি আমার একই রকম শ্রদ্ধা থাকবে, একই রকম।